আমরা একদম আছে শুরু থেকেই পড়ব অ্যাটমিক স্ট্রাকচার। First concept that Bohr's atomic model. Bohr's atomic structure. So according to Niels Bohr, so there are some postulates of the Niels Bohr. I am taking by number one. So the concept of orbit is the nucleus. Round the nucleus, there are different orbits are there. Round the nucleus, the orbits are there. K orbit, L orbit, M orbit, N, O, P, and Q. So K, L, M, N, O, P, Q, there are different orbits are there. So first postulates of the Niels Bohr's atomic model that atomic structure that electrons are rotating around the nucleus in a fixed orbit. So concept of orbit এটা দিয়েছে। অরবিট মানে হচ্ছে এই নিউক্লিয়াসের চারদিকে যে ঘুরছে ইলেকট্রন গুলো তার পাথটা সেখানে ঘুরছে ইলেকট্রন থাকতে পারে এরকম করে। সো এগুলো সব প্রবাবিলিটি পসিবিলিটি। তাহলে এখানে তোমার হচ্ছে n = 1, n = 2, n = 3, 4, 5 and 6 and 7. So এগুলো সব অরবিট, k orbit, l orbit, m orbit, n orbit, o orbit, p orbit, p orbit. So orbits are the pathway where electron can rotate around the nucleus. Okay, it's the orbit concept. So first concept is the orbit concept. Next, the second one by the Niels Bohr atomic structure that when the electrons is moving around any specific orbit, suppose electrons is there in the k orbit or the l orbit. When electrons are moving in the k orbit or when electrons are moving in the k orbit or l orbit, the energy of that orbit, energy of this orbit is fixed. Suppose electrons are moving in the k orbit, so energy of k orbit is fixed. Energy l orbit is different from the k. তার মানে ইলেকট্রন যখন ঘুরছে এখানে অরবিট গুলোতে কে অরবিটে ঘুরছে, কে অরবিটের এনার্জি যা হবে এর থেকে আলাদা হবে। কিন্তু বলেছে কে অরবিটটা এনার্জি একই হবে যেখানেই ঘুরুক ইলেকট্রন। একেই বলছি আমরা এই কনসেপ্টটা যে ফিক্সড এনার্জি অরবিট, এটা আমরা বলছি ফিক্সড এনার্জি অরবিট। এই কনসেপ্টটাকে নিলস বোর বলেছে স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট। নীলাব্দি কাছে জয়েন করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার প্রবলেম হলে জিজ্ঞেস করবে আমাকে। আর আমি তোমাদেরকে তো পড়াচ্ছিলাম ওই অর্গানিক কেমিস্ট্রি নাম পড়াচ্ছিলাম, তোমাকে আমি লাস্টে ডিসকাস করব এটা পড়ার পরে। হ্যাঁ ওটা কন্টিনিউ চলবে। আমি দেখে নিয়েছি, কারণ আমার একটা ভিডিও ছিল না, ওটা দেখে নিয়েছি। দেখেছো না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার স্টেশনারি অরবিট আর ফিক্সড এনার্জি অরবিট। এটা শিখতে পারলাম ফার্স্টে। এটা বুঝে গেছো? কোনো প্রবলেম তাহলে জিজ্ঞেস করবে। স্যার বলছি, স্যার বলছি যে সেলের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো কি তোমার মানে ফিক্সড হয়, মানে ফিক্সড এনার্জি? না না, কখনো ফিক্সড হয় না। ইলেকট্রন গুলো ফিক্সড থাকছে না, ইলেকট্রনস আর মুভিং বাট দ্য এনার্জি অফ দ্য অরবিট ইজ ফিক্সড। ঠিক আছে, মানে ইলেকট্রন তো ফিক্সড মুভ করছে কিন্তু ওই অরবিটটার এনার্জি ফিক্স থাকছে, এটা বলছি। এটা নিলস বোর বলে গেছি। তারপরে তো আর অনেক ডিভিশন আর পরে হয়েছে, আর আমরা আস্তে আস্তে পড়বো। এটা কি ঠিক ছিল? অ্যাকচুয়ালি একটা অরবিটের মধ্যে আরো ডিভিশন আছে না, তাই এটা পুরোপুরি ঠিক নয় তো। ও আচ্ছা, এই দুটো হচ্ছে ফার্স্ট পোস্টেল বললাম। নেক্সট নাম্বার 3 আরেকটা কনসেপ্ট বলছি মধ্যে আমি নিলস বোরের। Suppose electron is there in the k orbit, one electron is in the first orbit,
because Niels Bohr explaining that hydrogen like one electronic system, মানে Niels Bohr বলেছে এই স্ট্রাকচারটা হাইড্রোজেন or hydrogen like one electronic system এর জন্য অ্যাপ্লিকেবল হবে। এটা মানে কি, হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যারা ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল হবে। হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রনিক সিস্টেম মানে কারা, মানে হাইড্রোজেন ইলেকট্রন একটা আছে, হিলিয়ামে প্লাস করলাম ইলেকট্রন তখন একটা হয়ে গেল, লিথিয়ামে তিনটে ছিল 2 প্লাস করলাম ইলেকট্রন একটাই হয়ে গেল। বুঝা যাচ্ছে? তোমাকে যদি বলি বেরিলিয়াম, এখানে ইলেকট্রন কটা আছে, 4টে থাকে কত নরমাল কন্ডিশনে, আমি এখানে 3 প্লাস করলাম, তাহলে এরা সব হচ্ছে হাইড্রোজেনের মতো হচ্ছে ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, এদের জন্যই বলেছে অ্যাপ্লিকেবল হবে। তার মানে এই একটা অরবিটে ইলেকট্রন একটাই আছে, তাহলে এতগুলো কেন রেখেছে নিলস বোর বলেছে যে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, তার মানে নিলস বোর এটাই বলে গেছে যে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের জন্য তার অ্যাটমিক স্ট্রাকচারটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু তাহলে সে এতগুলো অরবিট কেন রেখেছে? যদি একটা মানুষ একটা ঘরের মধ্যে থাকতে পারে, তাহলে সে এত বড় বড় ফ্ল্যাট কেন কিনেছে? 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট কিনেছে, এখানে একটা ফ্ল্যাট ওইখানে একটা ফ্ল্যাট, এতগুলো ফ্ল্যাট কেন কিনে বসে আছে? তার মানে হচ্ছে ওই লোকটা আজকে এখানে থাকবে কিছুদিন, ওই জায়গায় কিছুদিন থাকবে, এরকম তার অপশন আছে, প্রবাবিলিটি আছে। তো সেরকম এই ইলেকট্রনটাও দেখো, সে কিন্তু এখানে আছে, আবার এ কিন্তু এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে যেতে পারে। এই লকডাউনে কতদিন তো ভালো লাগে বলতো, একটা জায়গায় থাকতে বসে থাকতে ভালো লাগে? একটা দিন কতদিন বসে থাকবে? এখানে বসে আছে অনেকদিন, একটু মনে একটু ঘুরে আসে পাশের ঘর গিয়ে, এরকম আছে মনে হয় আমাদের। তো ইলেকট্রনও তো একটা মানুষ, তার তো জীবন আছে, তার তো ঘুরতে ঘুরতে ইচ্ছা করে। তো সে বলছে ঠিক আছে আমি এখান থেকে এখানে চলে এলাম। তাহলে যেই মুহূর্তে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে এলো, একা একা তো আসবে না, তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে এইচ নিউ, এনার্জি দিচ্ছ এখানে। সো ফ্রম আউটসাইড when you are applying some energy, so then the electron get excited and ground level to excited level. যখন তুমি বাইরে থেকে এনার্জি দিচ্ছ তখন ইলেকট্রনটা গ্রাউন্ড লেভেল থেকে তার পরের যে হায়ার লেভেল চলে গেল। এইগুলো সব পসিবিলিটি আছে বলে নিলস বোর এতগুলো সব এঁকে গেছে, এতগুলো বলেছে, এতগুলো অরবিট হতে পারে। মানে নিলস বোরের লিমিটেশনটা হচ্ছে only telling that hydrogen or hydrogen like one electronic system এর জন্য applicable। ঠিক আছে, এবারে দেখো এই পসিবিলিটিটা অনুযায়ী কি হচ্ছে, যখন তোমার ইলেকট্রন এখানে n = 1 টাই ছিল, তাহলে বললাম এর এনার্জি হচ্ছে E1 আর এটা এনার্জি E2, তাহলে এই যে E2 of E1 এই যে এনার্জি গ্যাপটা, এটা বলেছে প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। এটা নিলস বোর একটা পসিবিলিটির মধ্যে পড়ছে। E2 - E1, that means when electron jump from ground level to excited level, so that time the change of energy, that is the delta E, change in energy, higher to lower, E2 - E1, that is proportional to nu। এই nu কে হচ্ছে বাঁকানো ভি, দেখো এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। আমরা এটাকে ডিটেইলসে বলবো কথা, এখন ফ্রিকোয়েন্সির কথা বলছি। তাহলে আমরা এখনই বুঝতে পারলাম যে এই কনসেপ্টটা নিলস বোরই বলেছে যে যখন একটা ইলেকট্রন গ্রাউন্ড লেভেল থেকে এক্সেল লেভেলে চলে যায়, তখন সে কিছুটা এনার্জি কিছুটা নিচ্ছে এখানে, কিন্তু আবার দেখো সেই এনার্জি আর রিলিজ করতে পারে এখান থেকে। তো সেই কত এনার্জি নিচ্ছে বা কত রিলিজ করছে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কি? হ্যাঁ বলো। আয়োনাইজেশন হচ্ছে। হ্যাঁ একদমই আয়োনাইজেশন হচ্ছে। তাহলে ইলেকট্রন যখন গ্রাউন্ড লেভেল থেকে এক্সেপ্টেড লেভেলে গেল তখন আয়োনাইজেশন হচ্ছে, একদম ঠিক বলেছো। তখন বলেছে যে সেই ইলেকট্রনটা এনার্জি রিলিজ করছে। ঠিক আছে, আচ্ছা কিচ্ছু বুঝতে না পারলে আমাকে বলবে। কি রিকাই জয়েন করেছো? হ্যাঁ স্যার।
ঠিক আছে, আমাকে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমার নাম্বার 3 পস্টুলেটস। নেক্সট এগুলো খাতায় লিখে নেবে, বইয়ে মার্ক করে নেবে, বাড়িতে পড়বে। লিখে নিয়েছি। লিখে নিয়েছো, আচ্ছা। এবারে দেখো আমরা আরেকটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে নাম্বার 4 পস্তুলেট, যেটা একদম একদম আগেই বলিনি, ওকে লাস্টেই বলছি, যে আগে বলা উচিত ছিল, এটা ইচ্ছে করে আমি বলিনি আমি। দেখো এখানে এর আগে যে সায়েন্টিস্ট ছিল সে বলেছে যে এই যে ইলেকট্রনটা ঘুরছে রাউন্ড দা নিউক্লিয়াস, সেটা যে কোনো অরবিটে ঘুরছে। নিলস বোর বললো না, এই অরবিটটা একটা রেডিয়াস ফিক্সড আছে এবং ইলেকট্রনটা সেখানেই ঘুরছে একটা অরবিটে, এবং সবচেয়ে মিনিমাম যে অরবিটটা আছে যেখানে যেটা ঘুরছে, সেই মিনিমাম অরবিটটা রেডিয়াসটা একটা স্পেসিফিক রেডিয়াস হবে, যেখানে যেখানে ঘোরার সময় এই ইলেকট্রনটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমি আবার বলছি, নিলস বোর বলেছে যে ইলেকট্রনটা নিজের ইচ্ছা মতো, বাড়িতে বাবা মা নেই, ওইখানে ঘুরলাম ওইখানে ঘুরলাম, বেশ মুভি দেখলাম, সিনেমা দেখলাম, টিভি চালিয়ে দিলাম, কিছু পড়াশোনা করলাম না, এরকম আমাদের ইচ্ছা হয় বাড়িতে বাবা মা না থাকলে। আমার বাবা কি ভাল লাগছে, একা একা আজকে আছি, উফ নিশ্চিন্তে ঘুরতে পারছি, কেউ দেখার নেই আমাদেরকে, কবে জীবনটা এরকম হবে, বাবা মার বন্ধন থেকে একদম আরাম করে আলাদা করে থাকবো, সেদিন জীবনে সব সুখ শান্তি চলে আসবে আমাদের। তো ওরকম ইলেকট্রনটারও জীবনে এরকম মনে হচ্ছে। তো সেই ইলেকট্রন বলছে, ইলেকট্রন বোর বলেছে না না ওরকম ঘুরতে পারবে না, একটা ফিক্সড রেডিয়াস এখানে আছে, একটা রেডিয়াস ফিক্স করে দিয়েছে। ওই রেডিয়াসটা এমন হবে, ওই রেডিয়াসটায় ঘোরার সময় ইলেকট্রনটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার মানে কি বলছি, that means electron cannot rotate round the nucleus in any orbit, there are some fixed radius. Electron cannot rotate round the nucleus in any orbit, there are some fixed radius, there are some fixed radius. So when electron rotate round this fixed radius, then the angular momentum মানে কি দেখো, মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। একটা যখন ট্রাক রাস্তায় যায় তখন আমরা দেখেছি একটা বালি ভর্তি ট্রাক, একটা ফাঁকা ট্রাক, দুজনেরই কিন্তু একই ট্রাক, একই কোম্পানি বানিয়েছে, একই কোম্পানির ট্রাক, দুজনেরই মাস আমার m1 হয় একটা m2 হয়, দুটো মাস কিন্তু সেম মাস, তাহলে মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, তাহলে m1 v1 আরটা হচ্ছে তোমার m1 v2 হলো মোমেন্টাম। একে আমরা বলি লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মানে হচ্ছে, কারণ এখানে ট্রাকটা এখন লিনিয়ার পাথে যাচ্ছে, একে বলি আমরা লিনিয়ার মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। যদি আমার দুটো একই রকমের ট্রাক যাচ্ছে, দুজনেরই ভেলোসিটি একই কিন্তু মাস একই নয়, এখন বলতে হবে দুটো মাস একই নয়, একটা ফাঁকা ট্রাক, একটা বালি ভর্তি ট্রাক, তাহলে দুজনের কিন্তু ভেলোসিটি ভেলোসিটি সেম, v1 m1 m2, তাহলে এই আমরা একেই বলি আমরা মোমেন্টাম। মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে, একে বলি আমরা মোমেন্টাম। তাহলে আমাকে বলতে পারবে যে বালি ভর্তি ট্রাকটার মোমেন্টাম বেশি না ফাঁকা ট্রাকটার মোমেন্টাম বেশি? তাই বালি ভর্তি ট্রাকের মোমেন্টাম বেশি। বালি ভর্তি ট্রাকটার মোমেন্টাম বেশি, তাই জন্য আমাকে যখন ট্রাক চালাই, ঠিক আছে, তখন সেখানে বালি ভর্তি ট্রাকটাকে থামাতে বেশি করে ব্রেক দাবাতে হয়। ফাঁকা ট্রাকটা দুম করে দাঁড়িয়ে গেল, কিন্তু বালি ভর্তি ট্রাকটাকে অনেক চেপে চুপে দাঁড় করাতে হয়। হ্যাঁ, এটা আমরা ফিল করেছি, তোমরা ফিল করোনি, আমি তো ফিল করেছি। ধরো আমি যখন গাড়ি চালাই, যখন আমার গাড়িতে পেছনে তিনজন, সামনে আমাকে নিয়ে আগে বসে থাকে, যখন আমি গাড়ি ধরো চালিয়ে যাচ্ছি রাস্তায়, তখন আমাকে অনেকটা প্রিকশন নিয়ে চালাতে হয়, কেন কিনা আমি দেখেছি যে অনেক ভালো করে ব্রেক করে তবে গাড়ি দাঁড়ায়, আর ফাঁকা আমি একা একা গাড়ি চালাতে দেখছি ব্রেক করে দাঁড়িয়ে গেল। তার মানে যেখানে মাস বেশি তার কিন্তু মোমেন্টাম বেশি, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম।
বাট ইন কেস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয় দেখো, এখানে কিন্তু এই ইলেকট্রনটা ঘুরছে সার্কেলে, তখন সেই মোমেন্টাম বলছে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা মানে হচ্ছে তোমার মাস ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কি মাস ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। মাস মানে হচ্ছে তোমার m, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি মিন্স হচ্ছে ভেলোসিটি ইনটু রেডিয়াস অফ দা সার্কুলার অরবিট, দ্যাট ইজ vr। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে v, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে তখন রেডিয়াসের টার্মটা এখানে চলে। মানে এখানে ইলেকট্রন যে ঘুরছে এরকম করে, এখানে ভেলোসিটি কোথায় আছে? এখানে ভেলোসিটি এইদিকে আছে, এই বরাবর ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে। কারণ আমরা জেনেছি ইলেকট্রনটা এখানে এরকম করে যখন ঘুরছে, কোথাও দিকে কেটে যায়, যখন ছিটকে বেরিয়ে চলে যায়, তাহলে এইদিকে একটা ভেলোসিটি আছে। তাহলে এখানে রেডিয়াসের সঙ্গে ভেলোসিটি মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ভেলোসিটি ইনটু রেডিয়াস অফ দা সার্কুলার পাথওয়ে। তার মানে আমরা এখানে লিখেছি vr, এটা লিখেছি v, এটা লিখেছি r। ঠিক আছে, তাহলে আমি কি বুঝতে পারলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে তোমার mvr। নিলস বোর বলেছে যে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইকুয়াল টু হবে সিম্পল মাল্টিপল অফ h বাই 2 পাই। নিলস বোর বলেছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম of the electron when electron rotate down the nucleus, that is equal to the simple multiple of h by 2 pi। যেখানে সিম্পল মাল্টিপল, যেখানে তোমার n equal to যা কিছু নাম্বার হতে পারে 1 2 3 যে কোনো নাম্বার হতে পারে। n মানে হচ্ছে অরবিট নাম্বার, k অরবিটে হলে n টা 1, l হলে n টা 2, এরকম করে ব্যাপারটা হচ্ছে সেখানে। বুঝা গেছে এটা? নীলাদ্রি, আয়ুষ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনো ডাউট আছে কি এখানটায়? না না বিজ্ঞা? No, sir. Okay, so angular momentum equal to mvr, that is equal to simple multiple of h by 2 pi। এটা হচ্ছে তোমার বোরের কনসেপ্ট দিয়ে দিল। এবং এই কনসেপ্ট অনুযায়ী বলেছে যে একটা ইলেকট্রন এখানে অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে না, কারণ একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, যে মোমেন্টামটা এদিকে কাজ করছে। ওই মোমেন্টামটার জন্য, ওই অ্যাঙ্গুলার মোমেন্টামটার জন্য এই ইলেকট্রনটা এখানে অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে না। আচ্ছা, নিলস বোর অনেক কিছু কাজ করে গেছে তার জীবনে। নিলস বোর হচ্ছে স্টুডেন্ট অফ রাদারফোর্ড। রাদারফোর্ডের যে ভুলগুলো ছিল সেগুলো রেকটিফাই করে দিয়েছে নিলস বোর, দিয়ে সব ঠিকঠাক করে বলেছে। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় 1939 থেকে 45, ওই সময়ে এই সমস্ত ফেমাস সায়েন্টিস্ট গুলো আমেরিকায় গিয়েছিল। এই নিলস বোর, চ্যাডউইক, ম্যাক্স প্লাঙ্ক, এরা সব আমেরিকায় গিয়েছিল। এবং সেখানে তুমি জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই হিটলার এমন শুরু করেছিল, সমস্ত সায়েন্টিস্ট সব আমেরিকায় গিয়েছিল, ইভেন আইনস্টাইনও সেখানে গিয়েছিল। এবং সেখানে এই নিলস বোর ওইখানে একটা প্রজেক্ট হয়েছিল, সেই প্রজেক্টের নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট, একটা সিটি অফ দা ইউএসএ, ম্যানহাটন জায়গাটার নাম। সেখানে প্রজেক্ট ছিল, তার নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট। তোমরা পড়েছো, গল্প পড়েছো, কোথাও কোথাও পড়েছো জার্নালে বা কোথাও খুঁজে পড়বে চাইলে। মানে এটা হচ্ছে, প্রজেক্টটা হচ্ছে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে অ্যাটম বোম এক্সপ্লোশন হয়েছিল, অ্যাটম বোম এক্সপ্লোশনের একটা প্রজেক্ট জগতায়, ম্যানহাটন প্রজেক্ট। এবং সেখানে এই নিলস বোরের নাম ছিল নিকোলাস বেকার। নিকোলাস বেকার, ফালতু লোক, এরকম একটা নাম, মানে কোড ল্যাঙ্গুয়েজ, লোকে বুঝতে না পারে। কারণ যখন এরা এই যে ওই সিটিটা না একদম মানে মানে আমেরিকার যে সিটি থেকে মানে মেন এটা থেকে অনেক দূরের দিকে ছিল। সেখানে এমনি নর্মাল লোক ঘুরতো, কেউ চিনতো না, এরকম জায়গায় ছিল। যাতে ধরো তুমি একটা কোথাও মিটিং করছো, সেখানে বলছো এস মিস্টার নিলস বোর, মিস্টার আইনস্টাইন, লোক সন্দেহ করবে, কারণ পুরো প্রজেক্টটা খুব হাইলি কনফিডেন্সিয়াল ছিল। এই জন্য প্রত্যেক সাইজের নাম দেওয়া হয়েছিল, কোড নাম। নিলস বোরের নাম ছিল নিকোলাস বেকার। তো নিলস বোর অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে তোমাকে এই কথাটা বলে গেছে। আচ্ছা, তাহলে তোমার রেকটিফাই হয়ে গেল। স্যার বলছিলাম, একটা কোশ্চেন কথা ছিল। হ্যাঁ স্যার বলছিলাম যে নীল বোর তো স্যার নোবেল প্রাইজ পেয়েছিল, কিন্তু তাও তো সব মোটামুটি অনেকগুলো সবকটা পস্টুলেটসই তো ভুল ছিল, তাহলে ও কেন নোবেল প্রাইজ পেলো? কি করে ভুল ছিল? হ্যাঁ, কোনটা ভুল ছিল?
না মানে নীলবোর অনেকগুলো তো মানে না তোমার দেখো আমি কসমের তোমাকে কি কি শিখলাম বলো এখন। নাম্বার 1 বললাম অরবিট, অরবিট তো হ্যাঁ অ্যাকচুয়ালি আছে। আর নাম্বার 2 তোমাকে বললাম স্টেশনারি অরবিট, সেখানে এক একটা অরবিটের এনার্জি ফিক্সড আছে। এবার অরবিটের মধ্যে তো তখন তো সাবঅরবিট ডিসকভার হয়নি, কিন্তু ওই সময় হ্যাঁ অনেকটাই ভালো বলেছিল। তারপরে নাম্বার 3 তে যে বললো তোমাকে বললাম যে ওই এনার্জি চেঞ্জেসটা হচ্ছে, সেটা হয়নি বাস্তবে। সেটা আবার পরে ম্যাক্স প্ল্যাঙ্ক ওই কনসেপ্টটারই নোবেল প্রাইজ পেয়েছে ওর আগেই। এই তোমাকে শেখালাম একটু আগে যে ডেল্টা ই প্রপোর্শনাল টু নিউ, এই হুম হুম কনসেপ্টটা তো মানে এই কনসেপ্টটা কিন্তু আগে ডিসকাস করেছে ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি রেডিয়েশন। এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কনসেপ্টটাকে নিলস বোর তার অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করে দেখিয়েছে। আর নাম্বার 4 এর এই যে পস্তুলেটসটা, এটা তো অনেকটাই যে একটা ফার্স্ট ওই প্রথম সায়েন্টিস্ট যে বললো যে একটা অ্যাটমিকটা স্টেবল। এর আগে কিন্তু সেই আমরা পড়েছি যে থামসনস মডেল, তার আগে পড়েছি তোমার হচ্ছে পাম্পুনিং মডেল বলো, বা সেখানে রাদারফোর্ড 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 সবচেয়ে ভুলভালই একটা ছিল না। তো এই হ্যাঁ ফার্স্ট সায়েন্টিস্ট যে বললো এই অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্টটা নিয়ে এসে বললো যে এই অ্যাটমিকটা স্টেবল হলো। এবারে ভুলগুলো যে হয়েছিল অনেক পরে পরে ডিসকাস হয়েছে, সে তোমাকে আমি গল্প সব বলবো পড়ানোর সময়। কিন্তু অনেকটাই ঠিকঠাকই বলেছে, পরবর্তীকালে যখন আরো ডেভেলপ করেছে, যেমন আজকে আমরা যেগুলো জানি ধরো আজ থেকে 200 বছর পরে এগুলো সব ভুল হয়ে যাবে, আমরা আরো কিছু নতুন জিনিস শিখবো। এরকম ব্যাপারটা আর কি, মানে এটা ওরা তখন 18th সেঞ্চুরিতে বলেছে, এখন আমরা এই সময় এসে বলছি বাবা এসব ভুলভাল বলে গেছি, কি ছিল ফালতু লোক ছিল এরকম। কিন্তু তার ওই সময় এই ব্যাপারটা অনেক বেশি এফেক্টিভ ছিল। ঠিক আছে, আচ্ছা আমরা এখন নেক্সট আরেকটা ভালো দিক পড়বো নিলস বোরের। রাদারফোর্ডের যেরকম ও স্পেকট্রাম নিয়ে কিছু বলতে পারেনি, তোমাকে আমি এখন এখানে বলছি স্পেকট্রাম নিয়ে কথা বলছি এখন। স্পেকট্রাম যেটা অনেক ভালো করে এক্সপ্লেন করেছে। আচ্ছা স্পেকট্রাম মানে কি দেখো, তুমি কি কোথাও জীবনে স্পেকট্রাম দেখেছো কোথাও? তোমার বাড়ির পাশে, তোমার গলিতে, বাড়ির এসে মামা বাড়িতে কোথাও স্পেকট্রাম দেখতে পেয়েছো? স্কুলে দেখিয়েছিল আমাদের ফিজিক্স স্কুলে কোথায় গেছিল স্পেকট্রাম? ফিজিক্সের ল্যাবে ফিজিক্সের ল্যাবে না, ল্যাব ছাড়া কি আর জীবনে বাস্তবতা দেখেছো এমনি রাস্তায় হাঁটতে চলতে ঘুরতে ফিরতে? না কেউ দেখেছো? দেখোনি? তোমাকে স্পেকট্রাম তুমি নিজেই তৈরি করতে পারবে বাড়িতে বসে, বাথরুমে ঢুকে পড়বে, মুখে জল নেবে, যেই জানলা দিয়ে লাইট ঢুকছে সানলাইট, সেখানে মুখ থেকে জলটা বের করে হু করবে, দেখবে মুখ থেকে যে একটা ভেপারের মতো বেরোচ্ছে, সানলাইট সেখানে যখন আসবে সেখানে রেইনবো ফর্মেশন হচ্ছে। বা আমরা সেখানে রেইনবোটা স্পেকট্রাম, আমরা তো দেখেছি স্কাইতে রেইনবো ফর্মেশন হয়, এটা একটা স্পেকট্রাম, এর থেকে তো ভালো যেমন কিছু আর নেই। তোমার স্কুলে যে রেইনবো দেখিয়েছে ওরা প্রিজম নিয়ে, এটা একটা রেইনবোই একটা, সেটা একটা তোমার হচ্ছে মানে ইমপিওর স্পেকট্রাম একটা। আচ্ছা তোমাকে স্পেকট্রামের কথা বলছি এখন। স্পেকট্রাম আমরা সেখানে দেখেছি যে রেইনবোতে যে কালার গুলো হয় সেখানে আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবে তুমি এতগুলো দেখতে পাও কি? রেইনবোতে তুমি কি এই কালারগুলো দেখতে পাও, বাস্তবে দেখতে পাও কিনা বলো, ইয়েস অর নো? পাও, দেখতে পাও? একটা রেইনবোতে তুমি কতগুলো কালার দেখতে পাও ম্যাক্সিমাম বলতে পারবে আমাকে? স্যার বেশি সব কটা দেখা যায় না দেখা যায় না, মানে রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু দেখা যায় না ইন্ডিগো ভায়োলেট, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম 4টে কালার দেখতে পাই বা 5টা কালার ম্যাক্সিমাম, এর থেকে বেশি দেখতে পাই না। 4টে দেখতে পাই ম্যাক্সিমাম, দেখতে পাচ্ছি না কেন? কি সমস্যা দেখার আমার? দেখতে পাচ্ছি না কেন? কারণটা হচ্ছে এই যে লিখেছি ভিপজিআর, এখানে তোমার কালারগুলো সব মিক্সিং হয়ে যায়, কালারগুলো সব কি হয়, কালারগুলো মিক্সিং হয়ে যায়, এই জন্যই একে আমরা বলি কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম মিনস হচ্ছে, তার মানে এই রেইনবো স্পেকট্রামটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে হচ্ছে দেয়ার ইজ নো গ্যাপ ইন বিটুইন দ্য টু কালার, রেড আর অরেঞ্জ ওভারল্যাপিং করে যাচ্ছে, অরেঞ্জ ইয়েলো ওভারল্যাপিং করছে, ওভারল্যাপিং করেই একটা মিক্সিং কালার হচ্ছে, তাই তুমি কোনো কিছু সেপারেট করতে পারছো না। এবারে নিলস বোর বললো যে অ্যাটমিক স্পেকট্রামটা কিন্তু রেইনবোর মতো কন্টিনিউয়াস স্পেকট্রাম হবে না কোনোভাবে, যেটা আমাকে আগে
রাদারফোর্ড বলেছিল যে অ্যাটমিক স্পেকট্রামটা কন্টিনিউয়াস হবে, কারণ বলেছে যে যেহেতু ইলেকট্রনটা কন্টিনিউয়াস মুভ করছে রাউন্ড দ্য নিউক্লিয়াস, electron is continuously moving around the nucleus, so atomic spectrum should be continuous as per Rutherford. But Niels Bohr বলেছে না না, ওটা এরকম করে হবে না। আমরা দেখেছি এক্সপেরিমেন্ট করে বাস্তবে, তার নাম হচ্ছে অ্যাপারেটাসটার নাম হচ্ছে স্পেকট্রোমিটার অ্যাপারেটাস। যখন তুমি সেখানে একটা অ্যাটমকে ঢুকিয়ে দাও ওই সিস্টেমে, তুমি গ্রাফ পাও একটা, সেখানে দেখা গেছে যে গ্রাফটা পাওয়া যাচ্ছে সেখানে এই একটা কালার, একটা কালো এখানে দাগ আছে, এই একটা কালার এখানে কালো দাগ আছে, এই একটা কালার এখানে কালো দাগ আছে। সো ব্ল্যাক ব্ল্যাক লাইনস আর দেয়ার সেপারেটেড। আমরা বললাম এটা হচ্ছে রেড, এটা হচ্ছে অরেঞ্জ। দেখো এখানে কালার এই দুটোকে বলি মাঝখানে একটা ব্ল্যাক লাইন সেপারেট করে দিয়েছি। আমরা এই ধরনের স্পেকট্রামকে বলছি লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, আর ভিজিওটা তোমার কি কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম, রেইনবোটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, যেটা দেখতে পাচ্ছি ভিজিও, সেখানে কোনো গ্যাপ মাঝখানে নেই রেইনবোর মধ্যে। কিন্তু বাস্তবে অ্যাটমিক স্পেকট্রামটা কিন্তু ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রাম। যখন তুমি ওই একটা কোনো অ্যাটমকে স্পেকট্রোমিটার অ্যাপারেটাসে পুট করে দাও, সেখানে দেখা যাচ্ছে যে এক একটা কালারের মধ্যে গ্যাপ আছে ব্ল্যাক ব্ল্যাক করে, একে বলি আমরা লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এটা কিন্তু নিলস বোর বলল। এবারে তোমাকে আমি দেখাচ্ছি বুঝিয়ে যে কি করে লাইন স্পেকট্রামটা ফরমেশন হয়। তুমি এইটুকু বুঝতে পারলে যে এক্সপেরিমেন্টালি আমরা পেয়েছি লাইন স্পেকট্রাম হয়, এবং রাদারফোর্ড কিন্তু এটা বলতে পারেনি, কিন্তু সেটা নিলস বোর এই কনসেপ্টটাকে বুঝিয়ে দিয়েছে ভালো করে অরবিট কনসেপ্ট দিয়ে। স্পেকট্রাম কেন ফরমেশন হয়, স্পেকট্রামটা কি জিনিস, স্পেকট্রাম কি বলে, হোয়াট ইজ স্পেকট্রাম, হাউ দিস ইজ ফর্ম, তোমাকে আমি এটা এখন দেখাচ্ছি। দেখো এই হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস, এই একটা অরবিট কে এল এম এন ও পি কিউ। তাহলে এখানে আমি বললাম যে এখানে তোমার হচ্ছে n = 1 2 3 4 5 6 7 ডিফারেন্ট অরবিট में আগলাম এখানে। এবার ইলেকট্রনটা এখানে আছে, এই ইলেকট্রনটি বাইরে থেকে এনার্জি দিলে, এনার্জি নিয়ে ইলেকট্রনটা এখানে একবার চলে এলো, ইলেকট্রনটা এখানে একবার চলে এলো, ইলেকট্রনটা এখানে একবার চলে এলো, এখানে একবার আসতে পারে, এখানে একবার আসতে পারে, এখানে একবার আসতে পারে, এখানে একবার আসতে পারে। কেন এরকম আসতে পারে, কেন? তুমি অনেক বেশি এনার্জি দিয়েছো, তাই সেই এনার্জিটা নিয়ে বাইরে থেকে এনার্জি নিয়ে এই লেভেলে আসতে পারে। কিন্তু এই ইলেকট্রন গুলো এই হায়ার স্টেটে কিন্তু স্টেবল নয়, হায়ার স্টেটে স্টেবল নয়। কেন স্টেবল নয়, কেন? ধরো বললাম আমি আমার ফ্ল্যাটের ছাদে গিয়ে একটা পেনকে ফেলে দিলাম, একটু দেওয়াল ঘেঁষে ফেলে দিলাম, পেনটা পড়ছে পড়ছে পড়ছে, দেখা গেল আটকে গেল কার নিচে গিয়ে, একদম মাটি দিকে পড়ে গেল। তাহলে আমাকে বলো যে কোনো সিস্টেম এই পৃথিবীতে চায় সবচেয়ে কম এনার্জি হওয়ার জন্য। তুমি বাইরে থেকে এনার্জিটাকে এক্সট্রাক্ট করলে কিন্তু সে কিন্তু এখানে থাকবে না, তোমাকে যদি একটু মাথায় ধরে রাখে। তুমি কি ভাব মাথা দিলে কতক্ষণ লোকে থাকবে? ধরো তুমি একটা ফুটবল ম্যাচ জিতে গেছো, ফুটবল ম্যাচ, সেখানে তোমাকে সবাই মিলে নাচাচ্ছে, তো তুমি কতক্ষণ নাচবে মাথা থেকে থেকে? কিছুক্ষণ পরে ওদের মাথায় নাচতে নাচতে নিচে পড়ে যাবে তুমি এক সময়। তার মানে তুমি ওই অবস্থায় বেশি স্টেবল আছো। যেরকম এই ইলেকট্রনটা বাইরে থেকে তুমি এনার্জি দিতে এরকম এরকম চলে এসছে, কিন্তু ওটা কিন্তু আবার এখানে রিটার্ন ব্যাক করে গ্রাউন্ড লেভেলে ফিরে আসবে। এই গ্রাউন্ড লেভেলে যখনই এখানে গ্রাউন্ড লেভেলে ফিরে চলে আসে, তখন সে কিছু এনার্জি ইমিট করে। এই এনার্জিটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই কালার হিসাবে যে স্পেকট্রাম। আর যখন সেই এনার্জিকে ইমিট করে, সেই এনার্জি কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ এখানে আছে, এবং যেটা আমরা এখানে বলবো এখন তোমাকে, যে যেখানে ওই ই ইকুয়াল টু এইচ নিউ পড়বো, আমি তোমাকে এটা এক্সপ্লেইন করব একটু পরে। তো এই যে তোমার এনার্জি যে চেঞ্জেসটা হচ্ছে, সেই এনার্জিটা ই ইকুয়াল টু এইচ নিউ ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জেস এর জন্য তার কালারটা আমরা দেখতে পাই আমরা। এবং এটা হচ্ছে একটা লাইন স্পেকট্রাম, এবং এটা একটা লাইন স্পেকট্রাম, এবং এই লাইন স্পেকট্রামকে আমরা নাম দিয়েছি লাইমেন সিরিজ। এটা ফার্স্ট সায়েন্টিস্ট লাইমেন ও ডিসকভার করেছেন, ওটা লাইমেন সিরিজ। So Lyman series is a one type of line spectrum
when all the electron get excited, after that they return back to the ground level. So that times this electron release some amount of energy. This energy will show the different color due to their different frequency and wavelength. So এটাই বলছি আমরা লাইন স্পেকট্রাম এবং এটা হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে আমাকে বলতে পারবে এই লাইম্যান সিরিজ যে পড়ছি এখন লাইন স্পেকট্রামের নাম করে লাইন স্পেকট্রাম, এখানে n1 টা কত? n1 মানে হচ্ছে কোথায় নেমে এলো, গ্রাউন্ড স্টেট। n1 টা হচ্ছে লোয়ার স্টেট, গ্রাউন্ড স্টেট, আর n2 টা হচ্ছে হায়ার স্টেট। আমাকে বলে এই অবধি কি বুঝতে পেরেছো? সব বুঝতে পেরেছো তো? স্যার হ্যাঁ বলছি লাইম্যান সিরিজের মতো আর কতগুলো হয় সিরিজ? এই তো এখন দেখাবো, লাইম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড। একটু নামগুলো বলবেন তো, তাহলে মানে টাইপসটা লিখে নেবো, তারপর এক একটা করে তাহলে লিখছি, আমি খাতায় লিখছি তো তাই জন্য। হ্যাঁ খাতায় লেখো, একটু সিরিজের নামগুলো বলবে? আমি তোমাকে সবগুলো এক্সপ্লেন করব ডিটেইলসে। না না ঠিক আছে, তুমি আমাকে নামগুলো একটু বলো। হ্যাঁ একটু বলো। না এই তো লাইম্যান বললাম, বাকিগুলো তোমাকে এক্সপ্লেন করবো এখনই। লাইম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড। ঠিক আছে। বুঝেছো? আমি তোমাকে এখনই এক একটা করে এক্সপ্লেন করছি এখানে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে বড় এখানে বড় লাইম্যান এর এনর কত হবে? স্যার 1 হবে। 1 হবে। হ্যাঁ একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ একটা কোশ্চেন আছে। বলো। এটা কি কারোর নামে হয়েছে? হ্যাঁ সায়েন্টিস্ট নাম তো এলো, সায়েন্টিস্টের নাম। সবকটা সিরিজ সবকটা একটা সায়েন্টিস্টের নাম? সব সায়েন্টিস্ট নামে হয়েছে, একদমই তাই। n1 টা 1 আর এটা হচ্ছে 2 3 4 5 এরকম হতে পারে। তার মানে n1 টা হচ্ছে কোথায় নেমে এলো আর n2 হচ্ছে কোত্থেকে নেমে এলো। বুঝেছো? n1 টা হচ্ছে কোথায় নেমে এলো আর n2 হচ্ছে কোত্থেকে নেমে এলো। n1 টা হচ্ছে লোয়ার আর n2 হচ্ছে হায়ার, কোত্থেকে নেমে এলো। এবার দেখো আমরা বললাম ইলেকট্রনটা এক্সাইটেড লেভেল থেকে নামতে নামতে একদম গ্রাউন্ডে না নেমে এই লেভেলে নাম রয়েছে, এই লেভেলে এসে নেমেছি। বুঝেছো? তখন যে আমরা এইটা যে পেলাম, তখন আমরা একে বলছি বামার সিরিজ, BALMER, বামার সিরিজ। বুঝে যাচ্ছে? তুমি তোমার আনসার পেয়েছো নীলাদ্রি? হ্যাঁ 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 বুঝতে পেরেছি বালমার সিরিজটা। হ্যাঁ n1 টা হচ্ছে সেখানে কত বলো এবারে? 2 মানে সেকেন্ড থেকে শুরু হচ্ছে। 2 একদমই ঠিক বলেছো। আর n2 টা বলো? 3 4 5 6 করে যত ইনফিনিটি অবধি যাবে। একদম তাই, একদমই হবে, আপ টু ইনফিনিটি 3 4 5 6 হতে পারে এরকম। তো এরকম যদি বইগুলো দেখে নাও সবাই একটু। লাইম্যান, বামার, প্যাসেন, আমি আর লাইম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিস দেখা আছে লেখা। ঠিক একই রকম তুমি বলতে পারবে। এই হচ্ছে এক একটা লাইন স্পেকট্রাম। স্যার কনসেপ্টটা তো একই, তাহলে বিভিন্ন সায়েন্টিস্টরা কেন ডিসকভার করেছে? একটা একই, তাহলে বিভিন্ন সায়েন্টিস্ট কেন ডিসকভার করে একটা? মানে না না মানে কি জানো হয়েছে ব্যাপারটা, এখানে নিলস বোরই ফার্স্ট বলেছে লাইন স্পেকট্রামের কথা, তারপরে ডিফারেন্ট সায়েন্টিস্ট কাজ করেছে এই সমস্তগুলো নিয়ে, তারাই এগুলো ইলাবোরেট করেছে কাজগুলোকে নিয়ে। ঠিক আছে? হ্যাঁ যেমন দেখো না এখন যে সমস্ত কাজগুলো হয়, কত কাজ লোকে করছে, একটা জিনিস কেউ কাজ করলো, সে আবার কেউ আরেকজন করলো কি ওর একটা অন্য ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করলো, এরকম তো হয়ই। এটা খাতা ভাবে এঁকে নাও আর বইয়ে মার্ক করে নাও। দেখো লিস্ট একটা বইয়ে দেওয়া আছে, লাইম্যান, বামার, প্যাসেন, তারপরে লেখা আছে
PASCAGN প্যাসেন সিরিজ বইয়ে দেখতে পাওয়া পেয়ে যাবে। এটা সায়েন্টিস্টের নামগুলো এদিকে থাকবে, দেখে নেবে। তাহলে আমরা লাইন স্কেচটা বুঝতে পারলাম। তোমাকে আমি সব এরপরে শেখাবো, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন শেখাবো। তোমাকে আমি এখন নিউজ বোর্ডের মডেলটা বললাম। পেন বইতে আয়ুষ নীলাদ্রি বইতে খুঁজে পেয়েছো? হ্যাঁ স্যার। সিরিজের নামগুলো লাইমান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড। এদের মধ্যে তোমার এই লাইম্যান জিনিসটা কিন্তু তুমি জানো, এটা হচ্ছে আলট্রা ভায়োলেট ইউভি, আর বামারটা হচ্ছে তোমার ভিজিবল রিজিয়নে থাকে। আমরা যেসব কালার দেখতে পাই সব হচ্ছে এই বামাসের এই মধ্যে থাকে, মানে এই ওয়েভলেন্থ আমরা দেখতে পাইছো। আর বাকিগুলো হচ্ছে ইনফ্রারেড, পার্সেন্ট, প্যাসেন্ট, ব্র্যাকেট সব হচ্ছে ইনফ্রারেড, আইআর। আইআর মানে ইনফ্রারেড, ঠিক আছে? এইটুকু ঠিক আছে? এবার দেখো, এই একটা ইলেকট্রন নিউক্লিয়াস, ইলেকট্রন ঘুরছে এরকম করে, এর সঙ্গে এর একটা অ্যাট্রাকশন থাকে, তুমি জানো সেটা। এই অ্যাট্রাকশনটাকে বলে, মানে ইলেকট্রনের নিউক্লিয়াস নেগেটিভ পজিটিভ এর অ্যাট্রাকশন থাকে, একে বলে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে the attraction toward the center। ধরো বললাম এটা হচ্ছে Q1 চার্জ, Q2 চার্জ, তোমাকে আমি আগে হয়তো বলেছিলাম একটু। এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন F that is equal to Q1 Q2 by R square। আমরা এটা পড়েছি যে R ডিসটেন্স হচ্ছে R এর মধ্যে, বুঝেছো? এটা হচ্ছে কুলম্বস ল অনুযায়ী, এটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য টু। এটা F টা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন। স্যার Q1 টাকে স্যার ZE বলে, আর ওটা হচ্ছে ইলেকট্রন, তাহলে ZE স্কয়ার বাই R। হ্যাঁ একদম, আমরা এটা এখানে অ্যাপ্লাই করব, এই যে Q1 কে অ্যাপ্লাই করব। তাহলে এখানে এই ফোর্সটা কত হবে তাহলে এখানে বলো? তাহলে এই ফোর্সটা হচ্ছে Q1 * Q2। আমি এখানে দেখো, এখানে ইলেকট্রনের চার্জ আর এখানে প্রোটনের চার্জ। চার্জ অফ ইলেকট্রন 1.602 into 10 to the power minus 19 coulomb। Charge of electron and charge of proton both are equal, খালি চার্জটা হচ্ছে নেগেটিভ সাইন চার্জের ভ্যালু, মানে নেগেটিভ 1.602। আর চার্জ অফ প্রোটনও কিন্তু সেম ভ্যালু, কিন্তু সাইনটা সেখানে পজিটিভ হবে। তাহলে ইলেকট্রনের চার্জ আর চার্জ অফ প্রোটন যদি সেম হয়, তাহলে এখানে তোমার ইলেকট্রনের চার্জ কি হবে, কিন্তু এখানে জেড নাম্বারও আছে ইলেকট্রন, জেড নাম্বার ওখানে কি আছে, প্রোটন আছে, প্রোটন জেড নাম্বারও প্রোটন আছে, তাই লিখেছি জেড ই। তাহলে এখানে বুঝছো কি, মানে এখানে নিউক্লিয়াসে জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন নাম্বার, সেটা মানে হচ্ছে ইলেকট্রন নাম্বার। তার মানে প্রোটনের যা চার্জ হয় সেটা চার্জ অফ সেম ইলেকট্রনের সাথে সেমই হবে। তাহলে এখানে হচ্ছে জেড ই ইনটু ই বাই আর স্কয়ার। আইন বুঝতে পারলে?
হ্যালো, আয়ুষ বুঝতে পেরেছো? স্যার ওই নিউটনটা আরেকবার বলুন না স্যার। আচ্ছা, এখানে নিউক্লিয়াসে আমাদের কি আছে বলো, নিউক্লিয়াসে কি আছে বলো, নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আছে আর নিউট্রন আছে। আমার সেখানে নিউক্লিয়াসে আছে নিউট্রন প্লাস প্রোটন। আর তুমি জানো যে অ্যাটমিক নাম্বার জেড মানে হচ্ছে প্রোটন নাম্বার, এটা মানে ইলেকট্রন নাম্বার। আচ্ছা, আমার সেখানে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, একটা প্রোটনের চার্জও কিন্তু ই। তাহলে জেড নাম্বার অফ প্রোটন এখানে আছে, তাই তার চার্জ হচ্ছে জেড ই। একটার আচ্ছা, চার্জ হ্যাঁ, ই, স্যার, বুঝেছি। জেড নাম্বারের চার্জ জেড ই। এটা হচ্ছে টোটাল চার্জ অফ দ্য নিউক্লিয়াস। আর ইলেকট্রনটা ঘুরছে তার চার্জ হচ্ছে ই, তাই জেড ই ইনটু ই। মানে এই দুটো চার্জ Q1 Q2 পজিটিভ নেগেটিভ চার্জ, ওটা এখানে অ্যাপ্লাই করলাম জাস্ট। স্যার বলছি যে তুমি এখানে যে অ্যারোটা দিয়েছো ওখানে সেন্ট্রিপেটাল আছে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে। হ্যাঁ, মানে এই ইলেকট্রোস্ট্যাটিকটাকে সেন্টিপিটাল বলছি এখানে। মানে এই যে আমার এই ইলেকট্রনটা যেখানে টানা হয়ে দিকে আসছে, আমরা এটাকেই বলছি সেন্ট্রিপেটাল ফোর্স, মানে সেন্টারের দিকে চলে যাচ্ছে, একেই বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা অ্যাট্রাকশন। ঠিক আছে। এবং এটা তোমার হচ্ছে দাঁড়ানো তাহলে জেড স্কয়ার বাই আর স্কয়ার। এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স এবং এটা মানে হচ্ছে জেড স্কয়ার বাই আর স্কয়ার। এবং এটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা অ্যাট্রাকশন। বুঝতে পারছো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা অ্যাট্রাকশন মানে হচ্ছে আমি যদি চুলে সেখানে শ্যাম্পু করে হেনা করলাম, চুলে দিয়ে করে চিরুনি দিলাম, পেপার নিলাম, একটার ধরে পেপার একটা করে যায় চিরুনি আসানোর পর, দেখেছো কখনো? বলেছি তোমাকে আমি। বা সেখানে চেয়ারে বসলে হাত ঘষলে চেয়ারে কেমন রোগগুলো খাড়া খাড়া হয়ে যায়, ওগুলো সবই কিন্তু একটা অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। আচ্ছা, তাই এটা হচ্ছে আমার সেন্ট্রিপেটাল ফোর্স, জেড স্কয়ার বাই আর স্কয়ার। খাতা লিখে নাও এটা একটু। যখন এই ইলেকট্রনটা খুব হাই স্পিডে ঘুরছে একটা স্পেসিফিক রেডিয়াসে, তুমি এখনই পড়লে ওর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, সেটা হচ্ছে এরকম দিয়ে কাজ করে। সেটা তোমার হচ্ছে, তাকে আমরা বলি এই যে একে বলছি আমরা mv স্কয়ার বাই আর, এবং এই ফোর্সটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে এই ফোর্সটা মানে সেন্টার থেকে অপোজিটে কাজ করে, তাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলি আমরা। সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, মানে যখন একটা গাড়ি গোল রাস্তায় ঘুরছে, আমরা দেখে যেটা খেয়াল করে, যখন রাস্তাটা বাঁক থাকে না করে, তখন ওই তোমার ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি তারা কি করে, ওই রাস্তা কিন্তু যেখানে খুব ভীষণ বাঁক থাকে সেখানে কিন্তু নর্মাল স্ট্রেট ভাবে বানায় না, ওরা কিন্তু রাস্তাগুলো এরকম কাট করে বানায়, যাতে তুমি যখন বাইক চালিয়ে যাবে হুড়ুম করে, সেখানে বাইকে তুমি একদম যখন কাজ হবে কিন্তু পড়ছো না, কারণ ওই ফোর্স তোমাকে ওই ফোর্সটা দিচ্ছে, ওই বাঁকা রাস্তাটাকে বলে ব্যাংকিং। এবং সেই ফোর্সটা তুমি দিচ্ছ যদি এমভি স্কয়ার বাই আর, তুমি ওই ব্যাংকিংটার জন্য এই এমভি স্কয়ার বাই আরটাকে ওভারকাম করে চলে যাচ্ছ, নাহলে তো তুমি উল্টে সেখানে পড়ে যেতে। স্যার এমভি স্কোয়ার বাই আর তো স্যার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেরও ফর্মুলা। না, এটা সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা। ইলেকট্রনে তো এম বললাম জেড স্কয়ার বাই আর স্কয়ার বলে দিলাম একটু আগে। এটা তো সেন্ট্রিপেটালটা, এবং এই সেন্ট্রিপেটালটাই ইলেকট্রোস্ট্যাটিক, যেখানে ই মাইনাস ই প্লাস অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই জেড স্কয়ার বাই আর স্কয়ার। আর এটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল এমভি স্কয়ার বাই আর, যেটা সেন্টার থেকে দূরের দিকে কাজ করছে। এটা হচ্ছে যখন তুমি বাসে থাকো, বাস যখন রাস্তায় ঘোরে একটা সল্ট লেক আইল্যান্ডে যখন ঘোরে, বা যখন বাইকে থাকো বা গাড়িতে থাকো, বা যখন তুমি সার্কাস যখন দেখেছো, সার্কাস দেখেছো কোনদিনও? অজন্তা সার্কাস, ফেমাস সার্কাস, সেখানে কি হয়, একটা এরকম একটা গোল জিনিস থাকে, সেখানে বাইক নিয়ে লোক এরকম করে ঘোরে, দেখেছো কি বাইকের ভেতরে? কি বলে, কি গো সার্কাসে দেখেছো একটা গোল একটা বক্স থাকে, গোল একটা জিনিস থাকে, একটা স্পিয়ার থাকে, তার মধ্যে লোকগুলো বাইক নিয়ে ঘুরতে থাকে বাই মাই করে। বুঝতে পারছি না।
হ্যাঁ বুঝতে পারছি না কিরকম। হাই, মানে তুমি দেখোনি তো, মানে তুমি ওইগুলো দেখোনি এখনো? তোমাকে আমি দেখাচ্ছি, তোমাকে আমি দেখাচ্ছি। হাই, আয়ুষ বেরিয়ে গেছে। একটুখানি বললে হয়তো বুঝতে পারবো। যেখানে সার্কাস হয়, সার্কাস দেখায় যেখানে, সেখানে এর ভেতরে একটা পুরো লোহার একটা পুরো গোল থাকে, তার ভেতরে একজন লোক বাইক নিয়ে, একজন এরকম করে ঘোরে, আর একজন বাইক নিয়ে এসে এরকম করে ঘোরে, ভম করে সাউন্ড হয় ভেতরে। দেখিনি স্যার। দেখেছো? না স্যার, দেখিনি আমি। কোনোদিন দেখোনি ওই জিনিসটা? ওটা এভাবে যে ঘুরছে না, তুমি দেখে মনে হবে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবং স্যার, আমি সেই লাইভ নর্মাল ঘুরছে সার্কাসে না, দেখিনি। অনেক স্পিডে ঘুরছে, হাই স্পিডে। ওর পা থেকে একটু নড়ছে না, ও এরকম ঘুরছে, ওর মধ্যে মেকআপ করা আছে। তাহলে আচ্ছা। কি করে সম্ভব একটা এত বড় বাইককে এরকম গোল হয়ে কি করে ঘুরছে সে? কারণ যখন হাই স্পিডে ঘোরে তখন কিন্তু ওই তার যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা সেটাকে ওইটা করতেই দিচ্ছে। যখন খুব হাই স্পিডে ঘোরে তখন সেন্টারের থেকে বাইরের দিকে একটা ফোর্স থাকে, যেই ফোর্সটা থাকার জন্য সে কিন্তু এরকম উপর দিকেও গাড়ি চালিয়ে যেতে পারে, পড়ে যাচ্ছে নিচে। আমরা দেখোনি ছোটবেলায় খেলতাম, একটা বালতির মধ্যে জল নিয়ে এর বালতি ঘোরালাম, এরকম করে ঘোরাতাম, তখন কিন্তু বালতিটা ঘুরছে জল শুদ্ধ, কিন্তু জল গায়ে পড়ছে না। এটা হচ্ছে ওই একই জিনিস, সেন্ট্রিফিউগাল ফোর্স। বা যখন তুমি একটা দড়ির মধ্যে ঢিল বেঁধে ঘোরা আঙুলের করে ধরে, যদি কোনো কারণে দড়িটা কেটে যায় তখন ঢিলটা ছিটকে গিয়ে লোকের গায়ে পড়ে, ওই একই জিনিস। সবই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। বুঝেছো? সেন্ট্রিফিউগাল ফোর্স বুঝতে পারলে আয়ুষ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা এটা লিখে নাও খাতায়। বুঝতে পেরেছি স্যার। তাহলে একটা স্টেবল নিউক্লিয়াসের জন্য সেন্ট্রিফিউগাল এন্ড সেন্ট্রিপেটাল দুটো ফোর্স ইকুয়াল হবে। তার মানে ফর দ্য স্টেবল নিউক্লিয়াস, মানে ফর দ্য স্টেবল অ্যাটমিক স্ট্রাকচার, যে জেড স্কয়ার বাই আর স্কয়ার এটা ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর, এটা হবে। তাহলে এখানে কি করে লিখতে পারি আমি? জেড স্কয়ার বাই আর এটা ইকুয়াল টু এমভি স্কয়ার, এখানে লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু জেড স্কয়ার বাই এম আর। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা এখনই পড়েছি mvr ইকুয়াল টু nh বাই 2 পাই নিউজ বই থেকে, আর এটা এখনই পেলাম আমরা কনসেপ্ট থেকে, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে। আচ্ছা, আমি এখানে দুপাশে স্কয়ার করছি, m স্কয়ার v স্কয়ার r স্কয়ার, এটা রেডিয়াসের ফর্মুলাটা আসবে। হ্যাঁ রেডিয়াসের ফর্মুলাটা আসবে। হ্যাঁ 4 পাই স্কয়ার, তাহলে v স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার
by 4 pi square m square r square। আমরা আগে একটা v স্কয়ার পেয়েছি, এখানে আরেকটা v স্কয়ার পেলাম, দুটোকে ইকুয়াল করে দিচ্ছি, m স্কয়ার h স্কয়ার by 4 pi square m square r square, এটা ইকুয়াল টু z স্কয়ার বাই mr। মানে দুই রকম কনসেপ্ট থেকে যে আমি যে পেয়েছি v স্কয়ারের ভ্যালু, আমি সেগুলোকে ইকুয়াল করে দিলাম। ম্যাম রেগুলার কালকে আসবে ঠিক আছে আমি জর্জ থেকে আসতে পারি তাহলে এখানে একটা r একটা এখানে স্কয়ার কেটে দিলাম, তাহলে কি থাকছে এখানে বলো আমাকে। তাহলে r ইকুয়াল টু, বলো করো, r ইকুয়াল টু করো। আমার চলে যাচ্ছে। হ্যাঁ, n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, এটা বার পেলে কিনা বলো। এটা হচ্ছে rn, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য nth অরবিট, এই ফর্মুলাটা। এটা হচ্ছে ইলেকট্রনের রেডিয়াসটা যখন ঘুরছে, ইলেকট্রন যে অরবিটের রেডিয়াসটা যখন ইলেকট্রনটা ঘুরছে nth অরবিটে। 0.53 হবে মনে হয়। না, এটা rn বের করছি, r1 টা তো করছি না। এটা হচ্ছে রেডিয়াস ফর দ্য nth অরবিট, এটা হচ্ছে রেডিয়াস ফর nth অরবিট, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আয়ুষ বুঝতে পারছো আয়ুষ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুমি এখানে কি কাজ করো, r1 করে দাও এটাকে, rn টাকে। তাহলে কি পাচ্ছ, n এর জায়গায় তাহলে 1 স্কয়ার বাই h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। তুমি এখানে প্রত্যেকটা ভ্যালু জানো অলরেডি। h মানে হচ্ছে 6.626 10 টু দ্য পাওয়ার -34 জুল সেকেন্ড, তার স্কয়ার হবে এখানে। আমি তোমাকে ভ্যালুগুলোকে আলাদা করে লিখি, তাহলে সেটাই ভালো হবে। এই ভ্যালুগুলো পরে ক্যালকুলেশন করে নেবে। h এর ভ্যালু হচ্ছে তোমার 6.626 10 টু the 34 জুল সেকেন্ড, or 6.626 into 10 to the power -27 arc second। মাসটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, এবং একে বলছে আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, একে বলি আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h এর ভ্যালু। আর m টা হচ্ছে মাস অফ ইলেকট্রন। সব ভাবে মনে রাখবে কিন্তু মাস অফ ইলেকট্রন হলো 9.1 into 10 to the power -31 kg, 9.1 into 10 to the power -27 গ্রাম। আমি ঠিক লিখেছি 28 গ্রাম, 31 কেজি। তাহলে তুমি এখানে পাই জানো, m জানো, z জানো, e জানো। দেখো ইটা আমি আগে লিখে দিয়েছি অলরেডি, চার্জ অফ ইলেকট্রন।
তাহলে সবকিছু ভালো পুট করলে এখানে পাবে 0.053 ইন অ্যাংস্ট্রম। হ্যাঁ তুমি এটা পাবে R1 ইকুয়াল টু ক্যালকুলেশন সব করলে, হ্যাঁ যেখানে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস বলতে কত কিছু কত -10 মিটার, -8 সেন্টিমিটার। তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি এখানে R1 পেয়ে গেছো, Rin জানো, হ্যাঁ একটু মানে বুঝে না কি বললাম একটু। তাহলে হবে স্যার 0.53 ইনটু তাহলে হবে হচ্ছে গিয়ে ওইটা হবে যেটা তুমি দিয়ে হুম, রেশিও করো Rn বাই R1, মানে এই যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে Rn, রেশিও করো কি বেশি থাকবে কারণে অনলি n স্কয়ার, তাই তো, মানে এইটা ডিভাইডেড বাই এইটা, কি বলো গো? মানে Rn বাই R1 রেশিও গুলো কি থাকে বলছি আর। আচ্ছা করো, করে বলো আমাকে। একটু দাঁড়াও বাই জেড হ্যাঁ এন স্কোয়ার বাই জেড হ্যাঁ, এন স্কোয়ার বাই জেড থাকছে একদমই তাই, কারণ জেডটা এখানে 1 হয়ে যাবে n স্কয়ার বাই z, ঠিক বলেছো। 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড তার মানে Rn ইকুয়াল টু R1 ইনটু n স্কয়ার বাই z। তোমাকে যে আমি আগে এত কিছু শেখালাম আগে না, ওগুলো সব ঢপের চক তোমাকে দিয়েছি, ঠিক আছে? ওগুলো তোমার কিছু পড়তে লাগবে না, জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার জন্য বললাম। আমার বেসিক্যালি হ্যাঁ। এই ফর্মুলাটা পড়তে লাগে, এই ফর্মুলাটা। স্যার তুমি যে ডেরাইভেশনটা বললে ওটা কি করতে হবে? না না, একদম পড়তে হবে না, রেডিয়েশনটা বললাম যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে যে কোথা থেকে এসছে। আচ্ছা আমি খাতায় লিখে নিয়েছি, ওটা কি মানে স্কুলের এক্সামের জন্য কি পড়তে হবে না কম্পিটিটিভ? না, তুমি লিখে তো ভালো হয়েছে, তো কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে, এগুলো তোমার করতে তুমি তোমার কোথাও কোথাও কাজে লেগে যাবে, স্কুলের এক্সাম তো এমসিকিউ থাকবে এখন। আচ্ছা আচ্ছা তাহলে Rn ইকুয়াল টু R1 ইনটু n স্কয়ার বাই z। তুমি এখানে R1 জানো, তুমি অঙ্কগুলো সব করতে পারবে ফটাফট করে। R1 দিয়ে গেছে অলরেডি, তুমি এখানে ভ্যালু পুট করে অঙ্কগুলো করতে পারবে। যেখানে R1 টা হচ্ছে রেডিয়াস অফ দা ফার্স্ট অরবিট, n টা হচ্ছে কোন অরবিটে আছে, আর z টা হচ্ছে কোন অ্যাটম, অ্যাটমিক নাম্বার। যেখানে z টা হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, তুমি তো জানো যে ফর ডিফারেন্ট এলিমেন্ট অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। আচ্ছা, আর n টা হচ্ছে কোন অরবিটে আছে, অরবিট নাম্বার। আর R1 টা হচ্ছে রেডিয়াস অফ ফার্স্ট অরবিট। ব্যাস, তুমি তো R1 এর ভ্যালু অলরেডি জানো, 0.53 অ্যাংস্ট্রম।
কিন্তু ভালো করে স্টার মার্ক দিয়ে রাখবে এই ফর্মুলাটা। ঠিক আছে লেখা? আমাকে বলো আয়ুষ, রিজ্ঞা, হ্যাঁ স্যার। নীলাদ্রি, হ্যাঁ স্যার। কোনো প্রবলেম নেই Yes, বুঝতে? না 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 Okay. না sir। No, sir. ঠিক আছে। না কষ্ট হচ্ছে? তাহলে এই হচ্ছে আমার রিলেশন রেডিয়াস। আচ্ছা নেক্সট দেখো, আমি অঙ্কগুলো সব করাবো আস্তে আস্তে। তোমাকে আমি এর পরে এনার্জি শেখাবো, তোমাকে তারা ডেরিভেশন শেখাচ্ছি না, এটা ফালতু লাগবে না কাজে, কনসেপ্ট শিখে দিচ্ছি। বলছি ভেলোসিটিও তো একটা আছে। হ্যাঁ বলবো, এনার্জি অফ ইলেকট্রন in nth orbit, যখন ইলেকট্রন nth অরবিটে ঘুরে তখন তার আমরা এনার্জি বের করব। দেখো কনসেপ্টটা কি বলেছে, যখন একটা ইলেকট্রন ধরো এখানে আছে, ইলেকট্রনটা এই ধরো এখানটায় আছে, এখানটায় নেই, এই জায়গাটায় আছে, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা আছে ইনফাইনাইট ডিসটেন্সে আছে। তুমি ফিজিক্সে পড়বে একে বলে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে কি জানো? ধরো আমি দাঁড়িয়ে আছি, আমার কিন্তু অনেক বেশি পোটেনশিয়াল এনার্জি, তুমি বসে আছো তোমার কিন্তু অনেক কম আছে এখন পোটেনশিয়াল এনার্জি। এখন তো বাড়িতে নীলাদ্রি শুয়ে আছে, তার সবচাইতে কম পোটেনশিয়াল এনার্জি, তাই না? তাহলে একটা সিস্টেমের তার কি সাইজ আছে, কিরকম করে আসার উপর ডিপেন্ড করে কিন্তু এনার্জি হয়, তাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি বলি। তাহলে যখন একটা ইলেকট্রন এই নিউক্লিয়াস থেকে ইনফাইনাইট ডিসটেন্সে আছে, তখন এই ইলেকট্রনটা যদি এখান থেকে এখানটায় নিয়ে আসো জায়গাটাতে, তখন এই ইলেকট্রনটা অনেক দূরে আছে, তাহলে এনার্জি লস করে নিচে নেমে আসছে। যখন সে এনার্জি লস করে নিচে নেমে আসছে, তখন সে এনার্জি লস করলো, যতটা অ্যামাউন্ট এনার্জি লস করলো, দিস ইজ কল্ড দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য nth orbit। দেখো এটা হচ্ছে En, এটা ইকুয়াল টু মাইনাস অফ 2 পাই স্কয়ার n e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। এনার্জি ইন দ্য nth অরবিট, মাইনাস সাইনটা কেন দিচ্ছি? এই মাইনাস সাইনটা বলছি এখন, 2 পাই স্কয়ার n e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। তুমি পাই মানে জানো 3.14, m মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন, e হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, z হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেখানে n হচ্ছে কোন অরবিটে আছে, আর h টা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। একটু আমি লিখেছি খাতায়। মাইনাস সাইনটা কি সিগনিফিকেন্স? এই মাইনাস সাইনটা মানে হচ্ছে যে when electron coming from the infinite distance to first orbit, so that times electron release this amount of energy.
যখন ইলেকট্রনটাকে তুমি একদম ওই এক্সাইটেড লেভেল থেকে অনেক ইনফাইনাইট ডিসটেন্স থেকে রেডিয়াসের মধ্যে নিয়ে আসছো, তখন সেই ইলেকট্রনটা এই অ্যামাউন্ট অফ এনার্জি লস করছে বলে নেগেটিভ সাইন দিয়েছে। ঠিক আছে, তাহলে সিগনিফিকেন্স অফ নেগেটিভ সাইন বিফোর দ্য এনার্জি এক্সপ্রেশন, এটা মানে হচ্ছে এনার্জি ইজ রিলিজিং when electron coming from infinite distance to first orbit. আচ্ছা, এবার দেখো তুমি এখানে E1 লেখো নিজেই, মাইনাস অফ 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই 1 স্কয়ার h স্কয়ার। তুমি সমস্ত ভ্যালু বসিয়ে দেবে, দেখবে ভ্যালুগুলো বসানোর পরে পাবে মাইনাস 13.6 ইলেকট্রন। তোমাকে ভ্যালু মুখস্থ রাখতে হবে, এটা E1 এর ভ্যালু। তোমাকে আমি এটা পড়ানোর পরে একটা পিডিএফ পাঠিয়ে দেবো, ওটা আমার হাতে লেখা ফর্মুলা সব দেওয়া আছে, ওইখান থেকে প্র্যাকটিস করে বাড়িতে আমি এক্ষুনি পাঠিয়ে দেবো পড়ানোর পরে। এটা পড়ানোর পরে এটা হচ্ছে E1। তুমি এবার নিজে রেশিও কত দেখি, En বাই E1 যেমন বড় কত এসে। হয়েছে রেশিও করে, রেশিও করে কি করে 1 বাকি সব কেটে যাচ্ছে। এটা n স্কয়ার দিতে যা আছে এটা কি করে কাটবে। হ্যাঁ করো, ট্রেনিং থাকলে করবে না বলবে না, রেজিস্টার করে দাও। দেখে নাও গান্ধীনগরটা কখন আছে, আইডি গান্ধীনগরটা দেখে টাইম চেক করে দাও। কি গো বলো কথা আমার সঙ্গে একটু। কি গো নীলাদ্রি আয়ুষ করেছো? হ্যাঁ স্যার। নীলাদ্রি আয়ুষ রিক্কা করেছো? আপনার En বাই E1 না, তুমি অনলি এইটুকু রেশিও করো, এই En এর সঙ্গে E1 কে এইটুকু জায়গায় ভ্যালুটা কেন হয়, তাহলে তুমি পাচ্ছ এখানে এইটা বাই এইটা 1 বাই z স্কয়ার বাই n স্কয়ার না, z স্কয়ার কি বলতো, z স্কয়ার কেটে যাচ্ছে, z কেটে যাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি না জেডটা কাটবে না এরকম করে, কারণ দুটো ডিফারেন্ট হবে। ইন কেস অফ হাইড্রোজেন z ইকুয়াল টু 1 বাট উপরে থেকে যাবে z স্কয়ার বাই n স্কয়ার। আচ্ছা, এটা পেলাম রেশিও করে। তাহলে দেখো En ইকুয়াল টু কি
কি করবো E1 ইকুয়াল টু বলো E1 ইনটু জেড স্কয়ার বাই n স্কয়ার, এটা হবে কিনা বলো? এইটাকে নিচে চলে যাবে সঙ্গে আছে, তাহলে E1 ইনটু জেড স্কয়ার বাই n স্কয়ার। কি তোমরা কি আছো না, শুনতে পাচ্ছ না? নীলাদ্রি, আয়ুষ, রেগা? বুঝতে পারছি, হ্যালো। Yes, sir. হ্যাঁ, তো কথা বলছো না কেন? রেশিও ঠিক আছে তো? তাহলে তুমি এটা মনে রাখো, তাহলে তুমি E1 জানো, এটা বসে অঙ্কটা করতে পারবে। তাহলে এনার্জি এটা দুটো জেনে গেলাম, এনার্জি জানলাম, রেডিয়াস জানলাম। নেক্সট দেখো, তাহলে এখানে জানতে পারলাম যে এটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশন এন এর অরবিটে, E1 ভ্যালুটা হচ্ছে -13.6, রেশিও করলে আমি পাচ্ছি En মানে যে কোনো অরবিট বের করতে পারবো আমরা। E1 জেনে গেছি, any orbit any atom, because z also known, n we can find out, E1 তো জানি আমরা। এবার দেখো আমরা করব এনার্জি নিয়ে কথা বলবো একটু, চেঞ্জ ইন এনার্জি। চেঞ্জ ইন এনার্জি কি হয় দেখো, ধরো বললাম যে আমার এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই একটা অরবিট, এই একটা অরবিট, এটা k এটা l, যেখানে n ইকুয়াল টু 1 এখানে n ইকুয়াল টু 2, তাহলে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে এসেছে এক্সাইটেড হয়ে, বাইরে থেকে এনার্জি দিলে, তাহলে এ এনার্জি হচ্ছে E1, এখানে হচ্ছে E2। আমরা পড়েছি এরকম তো একটু আগে, যে যখন সেখানে এনার্জি এক্সচেঞ্জ হয়, তার মানে কি হচ্ছে এখানে এনার্জি এক্সচেঞ্জ মানে কি আমরা পড়তে পারলাম যে E2 মাইনাস অফ E1, এটা পড়েছি একটু আগে। আচ্ছা, তাহলে আমি এখানে কাজ করি E2 মাইনাস E1, তাহলে E2 মানে কি মাইনাস অফ 2 পাই স্কয়ার n e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই, মানে ধরলাম যে n1 ইকুয়াল টু 1, যেরকম ধরলাম n1 ই ধরলাম আমি এখানে, আর এখানে ধরলাম মাইনাস অফ 2 পাই স্কয়ার n e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই n স্কয়ার, এই যে স্কয়ার, তাই তো? আমি এখানে ধরলাম n2 স্কয়ার, 2 মানে e2, তাই লিখেছি n2, e2 তাই n2 লিখেছি। আচ্ছা, এটা মাইনাস মাইনাস, আবার একটা মাইনাস এখানে আসবে, দেখো আমি ড্রয়িংটা মুছবো, মাইনাস 2 পাই স্কয়ার n e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই n1 স্কয়ার বাই h স্কয়ার, ঠিক আছে? এটুকু রেসপন্স ঠিক আছে কিনা? মানে কিছুই করিনি গো, E2 আর E1 কে ভ্যালু লিখেছি খালি, দেখো E2 মানে হচ্ছে n2 লিখেছি আর n1 লিখেছি আর মাইনাস সাইন দিয়েছি, তাহলে এটা দাঁড়াবে কি করলে, এখানে মাইনাস আর মাইনাস করলে এখানে প্লাস হয়ে গেল, একদমই করে যাবে এখানে প্লাস। তাহলে দেখো আমি কমন নিচ্ছি এখানে, দেখো 2 পাই স্কয়ার n e টু দি পাওয়ার 4 z স্কয়ার বাই h স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকছে এখানে 1 বাই n1 স্কয়ার বাই 1 বাই n2 স্কয়ার, এটা মানে হচ্ছে ডেল্টা ই, মানে এটা আমার সঙ্গে খাতায় লেখো, আমাকে জিজ্ঞেস করো। লিখেছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, লিখে নাও।
ঠিক আছে না মা আসবে। হয়েছে লেখা তা দেখো আমি যা সিম্পল করছি কিন্তু কোনো কিছু কই দাও নিয়ে নরমাল করছি এখানে জায়গাটা আচ্ছা তুমি জানো কি এখানে তোমাকে আমি এখানে লিখি একটু জায়গাটায় যেটা আমি আগে লিখেছিলাম যে ডেল্টা ই এটা ইকুয়াল টু এইচ নিউ আর ডেল্টা ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মানে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এর ফর্মুলা আছে যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ যেখানে এটা হচ্ছে ওয়েভলেন্থ সি হচ্ছে ভেলোসিটি তা দেখো আমি এখানে লিখতে পারি ডেল্টা ই জায়গায় লিখতে পারি কি এইচ সি বাই ল্যামডা আমি একদম লিখে দিচ্ছি এখানে তোমরা কিন্তু আবার আরেকটা স্টেপ করে লেখো আমি একদম ডেল্টা ই লেখা এখানে দেখো আমি একে রিপ্লেস করে লিখে দিচ্ছি এইচ সি বাই ল্যামডা তোমরা আরেকটা স্টেপে লেখো তোমরা আরেকখানা স্টেপে লেখো জায়গাটা এটা ক্লিয়ার হলো ডেল্টা ই ছিল এটা মানে এইচ সি বাই ল্যামডা হ্যাঁ স্যার। রিজ্ঞা Yes, sir. okay this one Yes, sir. okay so delta E equal to AC by lambda now next step acha you know keep some space empty though but because I have to tell one thing and one formula I need to write here actually okay I'm writing after I'm explaining please write here nu bar equal to 1 by lambda equal to nu by c it's a formula actually I just explain this formula after this derivation nu bar equal to 1 by lambda equal to nu by c what is nu bar this is called the wave number this is called wave number nu bar is called the wave number lambda is the wavelength nu is the frequency c is the velocity এবার আমাকে বলো দেখো hc বাই ল্যামডা আমি এরকম হ্যাঁ। লিখতে পারি দেখো তো এই hc টাকে তোমরা তো নেক্সট স্টেপে করো আমি এখানে সব বলে দিচ্ছি এই hc you multiply here so it become the ch cube তাই না নেক্সট স্টেপে করো আবার এটা নেক্সট স্টেপে করো নেক্সট স্টেপে আমি এখানেই সব মুছে দিই তুমি নেক্সট স্টেপে করো মানে hc বাই ল্যামডা ওই hc টাকে এখানে মাল্টিপ্লাই করে না 1 করে দিতে
হয়েছে? আচ্ছা দেখো 1/λ মানে কি গো, নিউ বার। আমি লিখছি শুরু করে এবারে নিউ বার, এটা ইকুয়াল টু 2π² m e⁴ z square by ch cube 1/n1 square by 1/n2 square। এবার দেখো আমি আরেকটা ফর্ম লিখছি এখানে, নিউ বার ইকুয়াল টু rh into z square into 1/n1 square minus 1/n2 square। যেখানে rh কে বলছি আমরা রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। rh হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। আর যে তার মানে দেখো বেসিক্যালি rh মানে কোনটা দেখো এখানে, rh মানে কোনটা, মানে এই যে এই জিনিসটা 2π² m e⁴ by ch⁴, এটাকেই বলে rh। এর ভ্যালু হচ্ছে 109677 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে rh এর ভ্যালু। আর এই ইকুয়েশনটাকে বলে রিডবার্গ ইকুয়েশন। আমরা এখান থেকে অনেক কিছু অঙ্ক এখনই করব, আগে ভালো করে লিখে নাও বুঝে। হ্যাঁ আয়ু তুমি রেডিয়েশন ব্যবহার করা দরকার, তুমি একটু নেট কানেকশন স্ট্রং করো। আর ওয়াইফাই আছে না বললাম না, মোবাইলে কি হবে না গো, তো সমস্যায় পড়ে যাবে, বুঝতে পারবে না। তোমাদের জন্য যদি ভালো করে পড়াটা নতুন করে আবার ক্লাস না করে কি করে হবে বল। তাহলে এখানে চলে আসো ক্লাসে, ফিজিক্যাল ক্লাস তো চলে আসো অফলাইনে। হয়েছে? আচ্ছা হয়েছে নীলাদ্রি, রিজ্ঞা? Yes, sir. ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ে দেখো। তাহলে এটা হচ্ছে আমাকে দেখো, আমার এত কিছু লাগবে না প্রুফ করতে, আমার তো সিম্পলি ফর্মুলা লাগবে। তোমাকে আমি দেখাচ্ছি কোথা থেকে এসছে। কিভাবে অঙ্ক করবো তার আগে এটা একটু বলে দেবো, তারপরে অঙ্কগুলো করবো।
আচ্ছা দেখো তো আমরা এখানে দুখানা গ্রাফ ড্র করছি, একটা হচ্ছে এই বড় বড় গ্রাফ, দেখো কিরকম কাণ্ড এখানে, আর একটা হচ্ছে এরকম দুখানা ওয়েভ ড্র করো তুমি। The distance between the two wavelength, this is called lambda, and this is called wavelength. The distance, the two peak of this wave, this is called the wavelength. তাহলে বলো দেখি এই ওয়েভটা বেশি ওয়েভলেন্থ না এ বেশি ওয়েভলেন্থ? ওয়েভলেন্থ কার গ্রেটার, উপরটা না নিচেরটা? হুইচ ওয়ান, অ্যাবাভ ওয়ান না লোয়ার ওয়ান? ওয়েভলেন্থ কার বেশি? নীলাদি ক্লাসে আছো? যা হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলছো না কেন? স্যার আছি তো আমি। বলছি এই দুটোর মধ্যে কার ওয়েভলেন্থ বেশি, উপরেরটা না নিচেরটা? কোনটা বলতে বুঝলাম না। ওয়েভ এখন আমি পড়াচ্ছি, তোমার তুমি লাস্ট কতটা শুনেছো? আমি শুনেছি পুরোটা, এই ফর্মুলা অবধি শুনেছি। আচ্ছা ওয়েভলেন্থ বলছি এখন, আমাকে বলো, আমি দুটো গ্রাফ ড্র করেছি এখানে, এই দুটো গ্রাফের মধ্যে ওয়েভলেন্থ কার বেশি, অ্যাবাভ এই উপরেরটা না নিচেরটা? উপরেরটা। Sir, হ্যাঁ ওয়েভলেন্থ তো কার্ভটা যতটা বেশি হবে সেটাই। তা কার বেশি? উপরেরটাই না? sir, upper one. ইয়েস রিকা, ওকে অ্যাবাভ ওয়ান। আচ্ছা দেখো তাহলে উপরেরটার ওয়েভলেন্থ বেশি, তার রেসপন্স করছে না কেন? তাহলে এর নিচেরটার ওয়েভলেন্থ কম, তাহলে যার অনেক বড় বড় ওয়েভ, it will take the less time to travel in the medium. যার অনেক বড় বড় ওয়েভ, ধরো একজনের অনেক বড় পা আছে, সে অনেক তাড়াতাড়ি হাঁটতে পারবে না ছোট পায়ে বেশি হাঁটতে পারবে? বড় বড় পা আপনি চলে যাবে, লোক অনেক দূরে চলে যাবে, তাই না? বেশি বেশি করে হাঁটবে না? তাহলে দেখো যার এত বড় বড় ওয়েভ, সে তো অনেক আগে তোমার কাছে চলে আসবে। তাহলে যার ওয়েভ বেটার, তার কিন্তু ফ্রিকোয়েন্সি কম। সো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি বেসিক্যালি? Frequency means the wave is vibrating in the medium. If the length is greater, it will less vibrate. তার মানে আমরা বুঝতে পারলাম এটা যে ওয়েভ নাম্বার, এটা মানে হচ্ছে 1 / wavelength. What is wave number? What is this wave number? Wave number মানে হচ্ছে, wave number means how many wave passing to the point, how many wave passing to the point, that was wave number. তাহলে আমাকে বলো যে তুমি যার অনেক বড় বড় ওয়েভ, তার ওয়েভ নাম্বার বেশি হবে না যার ছোট ছোট ওয়েভ তার ওয়েভ বেশি হবে? তার মানে আমি বলি যার যত বেশি ওয়েভ তত বড় ওয়েভ হবে, যার যত বড় ওয়েভ হবে তত বেশি ওয়েভ নাম্বার। তার মানে যার বেশি ওয়েভলেন্থ তার কিন্তু লেস ওয়েভ নাম্বার, তাই তো? হ্যাঁ, যার বেশি ওয়েভ হবে তার লেস ওয়েভ নাম্বার হবে, কিন্তু যার ছোট ছোট তোমার ওয়েভ হবে তার নাম্বারটা বেশি হবে। হ্যাঁ এটা হলো রিলেশনটা। তাহলে যার হচ্ছে ওয়েভলেন্থ গ্রেটার, তার কিন্তু ফ্রিকোয়েন্সিও কম। তার জন্য আমরা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভ অফ দ্য রেড কালার, এটা হচ্ছে ভায়োলেট কালার। In case of red color, that's why red color is used everywhere, that you can see from the long distance greater wavelength. রেড কালারে কিন্তু অনেক বড় ওয়েভলেন্থ হয়, তুমি দূর থেকে দেখতে পারবে। আর সেখানে ভায়োলেট কালারে কি হয়, কোনো ওয়েভলেন্থ ভীষণ ছোট, দ্যাটস ওয়াই ফ্রম দ্য লং ডিসটেন্স ইজ নট ভিজিবল। তার জন্য রেইনবোর মধ্যে যে কালারটা থাকে ভায়োলেট কালার দেখতে পাই না চোখে, বুঝেছো তো? যে সমস্ত লোকেরা পাখির ব্যবসা করে, পাখি ধরতে বেরোয়, তারাই হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভায়োলেট কালারের পোশাক পরে বেরোয়, পাখি দেখতে পায় ভায়োলেট কালার, বুঝেছো? ও তাহলে in case of violet color, wavelength is smaller, frequency is greater. Frequency greater means it will more vibrate, it will more deviate in the medium. তার মানে তুমি দেখতে পাবে খালি। আচ্ছা এটা হচ্ছে রিলেশন আমার, বুঝা গেছে? ভালো করে একে টেকে বুঝে নাও। আমি তোমাকে তিনটে কথা বললাম, ওয়েভ নাম্বার, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি। সিটা হচ্ছে ভেলোসিটি, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ।
এটা হচ্ছে ল্যামডা ওয়েভলেন্থ, এটা ফ্রিকোয়েন্সি, এটা ভেলোসিটি অফ ওয়েভ। লিখে নাও সবগুলো। এটা কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝেছি। এবার একটা অঙ্ক লেখো, ফাইন্ড আউট the longest wavelength of Balmer series এরকম কোশ্চেন এসেছে। Find out the longest wavelength of Balmer series। কি আমরা কিভাবে করব দেখো। So that times you have to apply this Rydberg equation। স্যার আমি করে দেখবো একবার চেষ্টা। একটু কনসেপ্ট বলে দিই, তোমাকে যদি কখনো এরকম কোশ্চেন থাকে তখন তো এটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? আর মনে রাখো, এবারে আমি বলে দিচ্ছি, একটা লাগলে নিয়ে করবে। লংগেস্ট ওয়েভলেন্থ এটা মানে হচ্ছে তোমার শর্টেস্ট ট্রানজিশন, বুঝেছো? ব্যাস, এটা আমরা কোন করতে পারি। এবার দেখো তাহলে কি আছে, তুমি নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইকুয়াল টু r8 ইনটু 1 বাই n1 কত হয় বলো, বলো আমাকে এবারে। ওয়ান 109677 বলো এবারে। বামার সিরিজ লংগেস্ট ওয়েভলেন্থ বের করতে বলেছে, আর তোমাকে আমি ক্লু দিলাম লংগেস্ট ওয়েভলেন্থ মানে হচ্ছে শর্টেস্ট ট্রানজিশন। বামারে কি হয়, n1 ইকুয়াল টু 2 আর n2 ইকুয়াল টু 3 4 5 6 এগুলো হয়। তাহলে বলো n1 টা কি হবে, n1 টা কি ফিক্স না ভেরিয়েবল? এখানে কি করে রেসপন্স দাও, অ্যাট লিস্ট কত ভ্যালু সেটা? তাহলে n1 টা হচ্ছে 2, n1 টা হচ্ছে 2 আর n2 বলো না, এটা বলেছি লংগেস্ট ওয়েভলেন্থ, শর্টেস্ট ট্রানজিশন। তো শর্টেস্ট কোনটা, 2 থেকে 3 শর্টেস্ট আর 2 থেকে 4 শর্টেস্ট? 3 তাই 3, তাই এখানে লিখো 3 স্কয়ার। ব্যাস, এটা কনসেপ্ট।
যেটা এখন প্রুফ করলাম এই কনসেপ্টটা হবে সব। কি আছে বুঝতে হবে আসলে তো বইতে লিখে দিয়েছো তো স্কুলের মধ্যে কি করে স্কুলের করবে তো আচ্ছা এবারে বইয়ে একটু দাগ দিন সবাই যা যা পড়লাম বইয়ে দাগ মারো ঠিক আছে স্যার। বই তো দাগ মেরে দিচ্ছ তো আচ্ছা মা মাঠে আছে বুঝতে পারো কখন আচ্ছা এবারে তোমাকে আমি গ্রুপে একটা পিডিএফ পাঠাচ্ছি তুমি সেই পিডিএফটা খুলবে দিয়ে তোমাকে বোঝাচ্ছি এখান থেকে দাঁড়াও অ্যাটমিক স্ট্রাকচার পেয়েছো পিডিএফটা Riga, is this your number that in the group? No, sir. So why are you not sending me your number? Sir, I'll send it to you by today. So then you cannot use your that. আচ্ছা হ্যাঁ স্যার দেখেছি। দাঁড়া বলে দিচ্ছি আমি I have also sent Riga you হ্যাঁ I have also sent to you আচ্ছা ওই পিডিএফটা Yes, sir. তুমি হ্যাঁ ওই পিডিএফ এ তুমি দেখো তোমাকে আমি যে পড়িয়েছি নাম্বার 1টা বলে দিয়েছি নাম্বার 2 বলা হয়ে গেছে নাম্বার 3 বলে দিয়েছি দেখো আসেনি তোমার নেট অন করো নেট কাজ করছে না তোমার কি নীলাদ্রি পেয়েছো গ্রুপে হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ নেটটা অফ করা তো বেরোতে পারে 1 2 3 4 4 বলে দিয়েছি 5 বলা হয়ে গেছে 6 বলা হয়ে গেছে 6 অবধি বলেছি 7টা নিজে দেখে নাও ওই ফর্মুলাটা কিছু বোঝানোর আমার কিছু নেই আচ্ছা আমি বলে দিচ্ছি লিখে নাও একটু ভেলোসিটি ফর্মুলা লিখে নাও ভেলোসিটি ইন দা nth অরবিট কোনো প্রুফ কিছু বলছি না খালি ভেলোসিটিতে nth অরবিট ভেলোসিটি আমি of
nth orbit. So when electron rotating the nth orbit, so what the formula? Nth orbit, v1 into z by n. Velocity in the nth orbit is the formula. So when the electron rotating the nth orbit, so the velocity will be the velocity in the first orbit, into z by n. যেখানে দেখো vn এর ভ্যালু হচ্ছে তোমার 2.188 into 10 to the power 6 meter per second. ভ্যালু অফ v1 তুমি বসিয়ে অঙ্কগুলো করতে পারবে। ভেলোসিটি অঙ্ক যখন থাকে না একটা এনার্জি রেডিয়াস থেকে বেশি অঙ্কগুলো থাকে। তাহলে আমার 7 নম্বর অবধি সব প্রবলেম আমি শিখিয়ে দিয়েছি আমি, আমার যে 4টা দেওয়া আছে, বাকি আর 7খানা আছে পরে পড়াবো। কিন্তু এখন তো আমি একটা কথা শেখাবো, এটা পরে ঠিক আছে। v1 জেনে গেলাম, করতে পারবো অঙ্কটা, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে লাস্ট টপিক সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তুমি কিন্তু নীলাদ্রি স্যাটারডে ক্লাস জয়েন করবে কিন্তু, তো ওইটা কন্টিনিউ করবে, এখানে ব্যাকলগ গুলো ক্লিয়ার করব, ডাউট ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট এটা মানে কি দেখো, ধরো এই একটা মেটাল সারফেস, তার মানে এটা একটা মেটাল সারফেস, এই মেটাল সারফেসে বাইরে থেকে একটা লাইট পড়লো, সানলাইট, লাইট পড়লে এখান থেকে ইলেকট্রন বের হচ্ছিল তখন। এই লাইটটা হচ্ছে তোমার সানলাইট বা Hν। So that means when a definite frequency wavelength will emerge on the metal surface, then from the metal surface one electron will eject. This is called the photoelectric effect. So photoelectric effect means when a definite frequency wavelength will emerge on the metal surface, so from the metal surface one electron will eject. This is called photoelectric effect. তার মানে যখন একটা মেটালের উপরে একটা কোনো সানলাইট পড়বে বা লাইট পড়বে এবং সেই লাইটটা একটা ডেফিনিট ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তখন মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের হবে। এই ইলেকট্রনটাকে বলছি আমরা ফটো ইলেকট্রন। এই ইলেকট্রনটা হচ্ছে ফটো ইলেকট্রন, আর এই ফেনোমেননটা হচ্ছে তোমার photoelectric effect. This phenomenon is called the photoelectric effect and the electron is called the photoelectron. For ejection of electron from the metal surface, one specific wavelength required, one specific frequency required, otherwise the electron will not eject. তুমি ভাবে ঠিক আছে, আমি কাজ করি, একটা মেটাল নিয়ে এসে লাইট টর্চ জ্বালিয়ে দিলাম, তাহলে সেখানে ইলেকট্রন বেরোবে না। একটা ফ্রিকোয়েন্সি চাই, তাকে আমরা বলি threshold frequency. This is called the threshold frequency. This is called nu naught. এরকম করে লেখা হয় ওটাকে threshold, THRES, threshold frequency. Threshold frequency means the minimum frequency which is required to release one electron from the outermost from the surface of the metal. This is called the threshold frequency. The minimum frequency which is required to eject one electron from the metal surface, this is called the threshold frequency. আবার তুমি বলতে পারো আরেকটা threshold wavelength. Threshold wavelength মানে মিনিমাম যে ওয়েভলেন্থ না হলে তাকে আমরা বলছি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, ল্যামডা নট। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো তো এটা? হ্যাঁ দাঁড়া, পুরোটা আমরা বলিনি। এবার দেখো এই যে Hν মানে এনার্জিটা, এনার্জি,
that is the energy that of light that is emerged on the surface. এই এনার্জিটা দুটো ইউজ হচ্ছে। এই এনার্জির একটা পার্ট, এই এইচজির একটা পার্ট, one part of this energy used for ejection of electron from the metal surface, তাকে বলছি আমরা এইচ নিউ নট। আর একটা পার্ট, যেই ইলেকট্রনটা এখান থেকে বের হলো তাকে ঠেলে নিয়ে যাচ্ছে ওইদিকে, তার মানে another part giving the kinetic energy of the electron। তাহলে তোমার যে এই যে এইচ নিউ আছে না এনার্জি যেটা এখানে ইমার্জ হলো, তার একটা পার্ট এই মেটাল সারফেস থেকে ইলেকট্রনকে বের করতে হেল্প করছে, তাকে আমরা বলছি এই এইচ নিউ নট। এই এইচ নিউ নট একে আমরা বলি ডাব্লিউ নট, একে বলি আমরা ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন এই পার্টটা মেটাল সারফেস থেকে ইলেকট্রনকে বের করতে হেল্প করছে। আর একটা পার্ট ওই এনার্জিটাই এখানে তোমার ওই ইলেকট্রনটাকে প্রোভাইড করছে কাইনেটিক এনার্জি। তার মানে কি বুঝতে পারলে যে h nu ইকুয়াল টু h nu নট প্লাস হাফ m v স্কয়ার। আমি এর অনেকগুলো ফর্ম এখন লিখব। h nu ইকুয়াল টু w নট প্লাস কাইনেটিক এনার্জি। w নট মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন, আর নিউ নটটাকে এখানে লেখা আছে, দেখো এই যে লেখা আছে অলরেডি। এই ইকুয়েশন গুলো হচ্ছে সব ইকুয়েশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। এইটা করেছিল আইনস্টাইন, এটাই করার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিল। E ইকুয়াল টু mc স্কয়ার লোক তখনও বুঝতে পারেনি, অনেকদিন পর লোক বুঝতে পেরেছে, তাই E ইকুয়াল টু mc স্কয়ারের জন্য কিছু পাইনি। এটা হচ্ছে আইনস্টাইনই বলেছে ফটোইলেকট্রিক এফেক্ট। এই অ্যাপ্লিকেশনটা আমরা দেখেছি আমাদের রাস্তাঘাটে সব লাইট সোলার প্যানেল লাগানো হয়, সোলার প্যানেল, সেখানে ওই প্যানেলের উপরে লাইট পড়লে সেখানে ইলেকট্রন বেরোয়, ইলেকট্রন স্টোর করে রাখা হয়, সেই ইলেকট্রন থেকে লাইট ফ্যান এসি চলে। কিছু কিছু বিল্ডিং এখানে আছে কলকাতার, কোল ইন্ডিয়া বিল্ডিং। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে ওই মানে গুলোর উপরে তোমার লাইট পড়লে আর তোমার ইয়েগুলো জ্বলে, ফটো ইলেকট্রিক সেল গুলো। হ্যাঁ, সেখান থেকে ইলেকট্রনটা বেরোয়, ওই ইলেকট্রনটাই ওখানে স্যার কানেক্ট ওগুলো করা তো খুব হয়। লাইট হবে, মানে ওটা তো অত পাওয়ার হবে না ওই এনার্জিটার। তোমার মনে হচ্ছে এরকম, কিন্তু বাস্তবে সেরকম হয় না। বলছি তো ওই এনার্জি দিয়ে লাইট ফ্যান এসি সব চলে কোল ইন্ডিয়া বিল্ডিং এ। কোল ইন্ডিয়ায় বাইরে থেকে স্যার ধরো যেদিনকে বৃষ্টি হবে কিংবা অন্ধকার হবে সেদিনকে কি হবে? না, ওরা স্টোর করে রাখে আগে থেকে, ওদের স্টোরেজ সিস্টেম আছে ওইখান থেকে। DLF2 যেটা আছে নিউ টাউনে সেখানেও তাই। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এটা বুঝতে পারলাম এই জায়গাটা, তুমি অ্যাপ্লিকেশনটা পড়ে নেবে। হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে বাড়িতে এইটুকু ভাবে পড়ে রাখবে। হ্যাঁ, ওকে, বাই, গুড নাইট।